হিয়ার উই গো এগেইন। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলাম। ম্যাচটাতে বাংলাদেশ অল্প ব্যবধানে 4 রানে হেরে গেছে। এরকম আসলে হার আমরা আসলে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। 2016 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা মাত্র 2 রানে একটা ম্যাচ হেরেছিলাম। তাছাড়া আমরা নিধাস ট্রফিতে শেষ বলে একটা 5 রান আমরা ডিফেন্ড করতে পারিনি। সেই ম্যাচগুলো আসলে আমাদেরকে এখনও বেদনা দেয়। সেরকম বেদনাময় আরেকটা ম্যাচে সাক্ষী হলাম আজকে আমরা। এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমার সঙ্গে আছেন আমাদের ক্রিকেট করেসপন্ডেন্ট সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ। ম্যাচটা আসলে কীরকম দেখলেন? ম্যাচটা আসলে হার্ট ব্রেকিং। মানে মাহমুদুল্লাহ লাস্টে 6টা না হওয়াতে যেভাবে মাথায় হাত দিয়েছেন, আমাদের আসলে এরকম মাথায় হাত দেওয়া ছাড়া আসলে উপায় নেই। বাংলাদেশের সকল ফ্যান, বাংলাদেশের প্লেয়ার সবার আসলে এটা একটা মানে মানে এরকম একটা সুযোগ আমাদের জন্য ছিল যে সাউথ আফ্রিকার মতো একটা টিমকে ওয়ার্ল্ড কাপে হারানো। মানে কি বলবো, ম্যাচটা হাতেই ছিল একদম আমাদের, কিন্তু লাস্ট মোমেন্টে আসলে আর হলো না। মানে এখানে আসলে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে নিউ ইয়র্কের মাঠ আর মিরপুরের মাঠ, মনে হচ্ছিল না যে আমরা নিউ ইয়র্কে খেলতেছি, আমরা মনে হচ্ছিল মিরপুরে খেলছি। আশেপাশের ক্রাউড, মাঠের কন্ডিশন, পিচের কন্ডিশন সব কিন্তু আমাদের ফেভারে ছিল। কিন্তু তবুও হিউজ দর্শক ছিল। আজকে নিউ ইয়র্কে একটা ওয়ার্কিং ডে, সেইখানে এতগুলা মানুষ আসছে বাংলাদেশের সমর্থন দিতে। আমরা ওদের জন্য গিফটটা রেডিও করে ফেলেছিল বাংলাদেশের প্লেয়াররা, কিন্তু শেষ মোমেন্টে আসলে সেই যে বলতেন 4 রানে হার, সেই হার নিয়ে আসলে শেষ করতে হবে। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন বাংলাদেশের দর্শকদের তিনি আসলে চুপ করে দিতে চান। একদম শেষ বল পর্যন্ত বাংলাদেশের দর্শকদের গর্জন ছিল আকাশচুম্বী। শেষ পর্যন্ত শেষ বলটার পরে আসলে বাংলাদেশের দর্শকদের ঠিকই চুপ করে দিয়েছে সাউথ আফ্রিকা। তবে এই ম্যাচটা আমাদের হয়তো বা জেতারই দরকার ছিল। আমরা জানি যে এই ম্যাচটা জিতলে সুপার এইটে যাওয়াটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যেত, যেহেতু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটায় জয় পেয়েছিলাম। আমরা যদি ব্যাটিংয়ের কথাই বলি, আজকে বাংলাদেশের ওপেনিংয়ের শুরুটা কেমন ছিল? আমরা জানি যে একটা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে জাকের আলী সুযোগ পেয়েছিলেন। ওপেনিংয়ে আমরা দেখতে পেয়েছি নাজমুল হোসেন শান্ত নেমেছিলেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। আমাদের তো টপ অর্ডার আসলে ব্যর্থ হয়েই যাচ্ছে। মানে গত ম্যাচে শ্রীলঙ্কা লিটন দাস আমাদের হয়তো উতরে দিয়েছিলেন, একটা সেন্সিবল ব্যাটিং করেছিলেন, কিন্তু আজকে ঠিকই আবার কিন্তু তিনি ফ্লপ করেছেন। শান্ত কন্টিনিউয়াসলি ফ্লপ করে যাচ্ছেন। দর্শকরা আসলে বলছেন যে একটা অ্যাড দেখছেন, সেই অ্যাডে হচ্ছে বাড়িওয়ালার সাথে প্র্যাকটিস করছে, আসলে শান্তকে নিয়ে এরকম বলা, এই কারণে কি তার এই অবস্থা? মানে দর্শকরা তো এখন ট্রোল করার জন্য একটা পেলেই হলো। এখন এই জিনিসটা ব্যর্থতা। তামিম একটা ভালো স্টার্ট ছিল, এরকম পিচে ফার্স্টে 2টা বাউন্ডারি ওড়ার পরে ওনার দরকার ছিল না যে আবার অ্যাটাক করতে যে উইকেটটা দিয়ে আসা, কিন্তু তারা তো আসলে টপ অর্ডার আমাদের ব্যর্থ হয়েই আসছে। এই মাঠটায় যতগুলো খেলা হয়েছে সবগুলোই দেখেছে পাওয়ার প্লেতে 2-3টা করে উইকেট পড়ছে, কিন্তু আমাদের আসলে টপ অর্ডারের ব্যর্থতা তো প্রথম থেকেই। মাঠটা মানে ভালো হলেও তারা পারছে না, বা নর্কিয়াকে মানে তারা হ্যান্ডেলই করতে পারেনি যখন বাউন্সগুলো দিয়েছে। যেগুলো সাকিব আল হাসানের কথা বলবো, সাকিব আল হাসান তো মানে কি বলবো, একদমই ফর্মে নেই। আমরা টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজ থেকেই দেখতে পাচ্ছিলাম যে সাকিব আল হাসান ফর্মে নেই। গত বিপিএল থেকে আমরা জানি যে গত বিশ্বকাপ থেকেই মেনলি যে আমরা সাকিবের একটা চোখের সমস্যা আছে, এটা কাটিয়ে ওঠার জন্য বিপিএলের মাঝখানে 2-3বার বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়েছেন সাকিব, কিন্তু এটা আসলে কতটা উপকৃত হচ্ছেন এটা আসলে সাকিবই বলতে পারে। আসলে মানে এটা আসলে আমাদের জন্য হতাশা যে একটা অলরাউন্ডার, এরকম নাম্বার 1 অলরাউন্ডার, একজন ব্যাটসম্যান, একজন বোলার, একজনের সার্ভিস পাচ্ছি না আমরা। আজকে সাকিব আল হাসানকে দিয়ে পুরো 4 ওভারই করেনি নাজমুল হোসেন শান্ত। আমরা দেখতে পেয়েছি উইকেটে যেহেতু মাহমুদুল্লাহ আসলে ডেভিড মিলার ছিলেন, এই কারণে হয়তো বা বাহাতি সাকিব আল হাসানকে দিতে চাননি, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ওই বোলিংটা পুষিয়ে দিয়েছেন। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, দেখেন যে মারগ্রাম যখন টসে জিতে ব্যাটিং নিল, আমরা সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম যে এই ম্যাচে আসলে প্রথমে সবাই যে টসে জিতে সেই ম্যাচ জিতে, কিন্তু তারা আসলে আগে ফিল্ডিং নেওয়ার ফলে হচ্ছে লাস্টে কোন মানে টাফ হলেও তারা কিন্তু শেষে যারা ব্যাটিং করছে তারা জিতে যাচ্ছে। এই আজকে মারগ্রাম যখন ব্যাটিং নেয় তখন কিন্তু আমরা বলছিলাম যে আসলে কী করলো, কিন্তু মারগ্রাম কিন্তু প্ল্যান করেই আসলে ব্যাটিং নিয়েছে। এই পিচটাতে 3টা পরপর খেলা হয়েছে। গতকালকে ইন্ডিয়া পাকিস্তানের শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে। সেই ম্যাচটার পরে মারগ্রাম বলছিল যে পিচের কন্ডিশন আসলে কী হবে আমরা জানি না, ডিফেন্ড করতে আরও কষ্ট হবে দেখেই শেষ মানে
এই যে আমরা কিন্তু হয়তো জিতে যেতাম, তখন কিন্তু আমরা এটা ওর এই জাজমেন্টটা নিয়ে হয়তো তখন কথা বলা যেত। যেহেতু সাউথ আফ্রিকা জিতে গেছে, এখন মার্করামের সিদ্ধান্তটাই আসলে সঠিক হয়েছে বলে যে মনে হচ্ছে। আচ্ছা, তাওহিদ হৃদয় আসলে দুর্দান্ত ফর্মে আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা উনিই আমাদেরকে প্রায় জিতিয়েছেন বলা যায়। আজকের ম্যাচেও আসলে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনে ম্যাচটাকে টেনেছেন। আমি যদি ভুল না করে থাকি, রিয়াদ গত 10-15 মাসে প্রায় 6-7টার মতো 40+ ইনিংস খেলেছেন। এই ম্যাচটাতেও 37 করেছেন। মাহমুদুল্লাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা রান করেছেন যে তাওহিদ হৃদয় যেভাবে ইনিংসটাকে বড় করছেন, বাংলাদেশের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড হয়ে উঠছেন, এটা আসলে আপনার কাছে কেমন লাগে? এরকম ধারাবাহিক একটা ব্যাটসম্যানের অভাব আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে তার মধ্যে এইরকম একজন ব্যাটার আসবেন যিনি প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশকে আসলে ইনিংসটা টানবেন। এটা আসলে তাওহিদ হৃদয়ের মাঝে দেখা যাচ্ছে কি মিডল অর্ডারে আমরা যদি একটা কনসিস্টেন্ট ব্যাটার পাই, এটা তো আমাদের জন্য ব্লেসিং। এখন তাওহিদ হৃদয় প্রথম দিকে যখন খেলছিলেন তখন আসলে তার মানে একদম কনসিস্টেন্ট যে খেলতে পারছিলেন তাও না, বড় টিমের এগেন্সে তিনি স্ট্রাগল করছিলেন, কারণ তার শর্ট সিলেকশনে একটু সমস্যা আছে। একই দিকে তিনি হয়তো একটু পাওয়ারফুল, কিন্তু রিসেন্ট ফর্মে আমাদের কিন্তু ব্যাটিং লাইন আপে এই মিডল অর্ডারে মাহমুদুল্লাহ এবং তাওহিদের এই দুজনই কিন্তু স্তম্ভ হয়ে যাচ্ছেন। কারণ যেহেতু আমাদের টপ অর্ডার ক্লিক করতে পারছেন না, সেইখানে তাওহিদ এবং মাহমুদুল্লাহ লাস্ট কয়েকটা সিরিজ থেকে এখন ওয়ার্ল্ড কাপের 2টা ম্যাচেও তারাই কিন্তু পারফর্ম করে আসেন। আসলে যদি টপ অর্ডার ব্যাটারগুলো 3-4জন ব্যাটার যদি আমাদের ভালো করে, তখন যদি মিডল অর্ডাররা এরকম ফর্মে থাকে, আমাদের আসলে তখন বড় টিমের এগেনস্টে স্ট্রাগল করারও কোনো কথাই নেই। কারণ আপনি টি-20 ক্রিকেটে যদি অস্ট্রেলিয়া যেভাবে সবাই পারফর্ম করে 200 রান করেছে, আপনি টি-20 ক্রিকেটে এরভাবে যদি সবাই অল্প অল্প কন্ট্রিবিউট করে এরকম বড় স্কোর করতে পারে, এটা তো আসলে খুব ভালো বিষয়। কিন্তু যতদিন না আপনার টপ অর্ডার আসলে ফর্মে ফিরছে, টপ অর্ডার কেউ ভালো হচ্ছে। নাজমুল শান্ত শুধু এখন মনে হচ্ছে ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন, উনি ক্যাপ্টেন্সি ভালো করছেন, উনি বোলিংয়ে ক্যাপ্টেন্সি ভালো করছেন, কিন্তু ওনার মেইন যদি পারফরমেন্স আপনার ব্যাটিংয়ে যদি উনি ফর্মে না ফিরেন, আসলে উনি বুস্ট আপ নিজেকে করতে পারবেন না, টিম আস্তে আস্তে আরো এতটা মোটিভেটেড হবে না যে আমরা আসলে ক্যাপ্টেন লিডার ভালো করছেন না, কেন এতটা বাজে পারফরম্যান্স। এক্স্যাক্টলি। সো মানে হৃদয়ে যতদিন ভালো খেলবে, যতদিন করবে, আমাদের জন্য আসলে ততটা ভালো হবে সামনে দিনগুলোর জন্য। বাংলাদেশের বোলিং ইনিংসটা নিয়ে যদি একটু কথা বলি, আজকে আসলে টসে হারাটা আমাদের জন্য আসলে মনে হয় ভালোই ছিল। গুড টস টু লুজ। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছিল যে এর আগে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ যদি আগে ব্যাট করতো তাহলে হয়তো বা সাউথ আফ্রিকাকে যদি আগে 120 130 মতো একটা রান যদি টার্গেট দিতে পারতো, তাহলে তাদের জন্য হয়তো বা এতটা ইজি হতো না ম্যাচটা। কারণ আমরা দেখেছি যে সাউথ আফ্রিকা রান চেস করতে গেলেই খুব একটা ঘাবড়ে যাচ্ছে। লাস্ট ম্যাচে আমরা দেখতে পেরেছিলাম নেদারল্যান্ডসের বিপক্ষেও তারা জিততে গিয়ে প্রায় 6-7টা উইকেট হারিয়ে ফেলেছিল। 18-19তম ওভার পর্যন্ত খেলতে হয়েছিল তাদের শ্রীলঙ্কার এগেনস্টে। এইগুলো আসলে তাদেরকে সাফার করাতে মনে হয় বাংলাদেশ যদি আগে ব্যাটটা করতো। কিন্তু মানে আমাদের তো বললাম যে আমাদের আগে বোলিং করাটা আমাদের জন্য ব্লেসিংই হয়েছে। আমাদের সাকিব তানজিম সাকিব 3টা উইকেট নিয়েছেন। তিনি কিন্তু ফ্রন্ট লাইনে ছিলেন না যখন আমাদের টিম ঘোষণা করা হয়, তখন কিন্তু ফ্রন্ট লাইনে না, সাইফুদ্দিনকে বিবেচনা করা সবাই সাইফুদ্দিনের কথা বলছিল। সাইফুদ্দিন নেই যখন, তখন অনেকেই বলেছিল সাইফুদ্দিন কেন নেই, তিনি পারফর্ম করেছেন সাকিবকে। কিন্তু আসলে সাকিব একটা অ্যাগ্রেসিভ পেসার হিসেবে আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের শরীফুল নেই এখন। শরীফুল এখনো ফিট হয়ে আসতে পারেনি। ভারতের বিপক্ষে আঙুলের ইনজুরির কারণে আসলে তিনি আসলে এতটা ফিট হওয়ার সম্ভাবনা প্রায় ফিট হয়ে গেছেন। উনি প্র্যাকটিসে ফিরেছেন, কিন্তু ওনার আসলে মিসিংটা মানে ওনার অ্যাবসেন্টটা সাকিব বুঝতে দিচ্ছেন না একদমই না। কারণ পাওয়ার প্লেতে শরীফুল নিয়মিত উইকেট নিয়ে থাকেন। সাকিব আজকে যেই পারফরমেন্স করেছেন পাওয়ার প্লেতে, তাদের আটকে দিয়েছেন একদম অ্যাগ্রেশনের সাথে তিনি উইকেটগুলো নিয়েছেন। আসলে সাকিব টপ ক্লাস বোলিং করেছেন আজকে। সাকিব আজকে সাউথ আফ্রিকার টপ অর্ডার ব্যাটারদের একদম দাঁড়াতেই দেয়নি। আমরা রিজা হেনরিক্সের উইকেট নিয়েছেন, ডিকক, তারপর আরেকজনের উইকেট নিয়েছেন। এই উইকেটগুলো কিন্তু মানে সাউথ আফ্রিকা টসে যেতে ব্যাটিং করেছে, তাদের ব্যাটিং লাইন আপটাকে আরো মানে একটু বুস্ট আপ করার জন্য, কারণ তাদেরও কিন্তু টপ অর্ডার ভালো করছে না এই পুরা ওয়ার্ল্ড কাপে। 2টা ম্যাচে 3টা ম্যাচ খেলে একটা ম্যাচও কিন্তু তারা ক্লিক করেনি। সো এই সুযোগটা দিয়েছে তারা, কিন্তু আজকে বাংলাদেশ পেয়ে হয়তো ফর্মে
ফেরার জন্য একটা ইনিংস খেলে ফেলতে পারতো, কিন্তু এই সুযোগটা সাকিবও দেয়নি। এবং আমাদের ভাইস ক্যাপ্টেন তাসকিন, উনিও কিন্তু ভালো রিদমে আছে, উনিও কিন্তু আজকে ভালো বোলিং করেছেন। আজকে ডেভিড মিলার আসলে দারুণ একটা ইনিংস খেলেছেন, 38 বলে 29 রানের। লাস্ট ম্যাচটা ট্রিস্টান স্টাফস এবং ডেভিড মিলার জিতিয়েছিলেন আসলে মূলত সাউথ আফ্রিকাকে। এই ম্যাচে লিটন দাস ডেভিড মিলারের একটা ক্যাচ ফেলেছেন উইকেটের পেছনে। লিটন দাসের ব্যাটিং ফর্মের সাথে তার উইকেট কিপিংয়ের ফর্মটাও কি আসলে একটু বাজের দিকে যাচ্ছে? এখন আপনি ব্যাটিংয়ে যদি মানে ফর্মলেস থাকেন তখন আসলে সব কিছুতে এফেক্ট পড়তে পারে। আজকের উইকেট কিপিংয়ে উনি হয়তো মিস করছেন বা ইয়া করছেন, কিন্তু ওনার ব্যাটিংটা যতদিন ফর্মে থাকবে, কারণ আশেপাশে অনেক কথা হয়, টিম ম্যানেজার তিনি ডিমোরালাইজ থাকেন। তো সো আপনার এই যে উইকেট কিপিংয়ে আপনার মিস্টেক বা হবে, এই ইয়াটাই আসলে ডেভিড মিলার উনি যদি তখন যদি আউট হয়ে যেতেন তাহলে কিন্তু আসলে হয়তো আরও কম রানে বাংলাদেশ আটকে দিতে পারতো। সো ক্লাসেন মানে লিটনের আসলে ফর্মে ফেরাটা সব কিছুর জন্যই আসলে ওনার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদও আজকে দারুণ বোলিং করেছেন, 2টা উইকেট নিয়েছেন। আমরা যদি একটু স্পেসিফাইড করি যে মুস্তাফিজুর রহমান অসাধারণ একটা স্পেল করেছেন, লাস্ট ওভারে এসে মাত্র 4 রান দিয়েছেন, মনে হয় 16-17 রানের মতো দিয়েছেন। উইকেট না পেলেও উনি রান পেরেছেন, চেক দিয়েছেন একদম পারফেক্ট। বাংলাদেশের পরের 2টা ম্যাচ আসলে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। এই 2টা ম্যাচে যদি আমরা জিতি তাহলে গ্রুপ টপার হয়ে সুপার 8-এ যাওয়ার একটা জোর সম্ভাবনা থাকবে। বাংলাদেশ কি সুপার 8-এ যেতে পারবে কিনা এই বাধাগুলো পেরিয়ে, আপনার কি মনে হয়? বাংলাদেশ বড় 2টা টিমের সাথে যেরকম পারফরমেন্স করলো, তার যেরকম বুস্ট আপ হয়েছে, আমার মনে মানে উচিত হবে না যে ছোট টিমগুলোর সাথে আসলে কলাপস করা। নেপাল, নেদারল্যান্ডস তুলনামূলক বাংলাদেশের থেকে ছোট টিম। এখন আপনি আসলে বাংলাদেশ যেরকম পারফরমেন্স করছে, রিসেন্ট যেভাবে পারফরমেন্স, এই 2টা ম্যাচ কিন্তু ভালোই করেছে, খুবই ক্লোজ ছিল প্রত্যেক 2টা ম্যাচ। প্রথম ম্যাচ তো জিতেছে শ্রীলঙ্কার সাথে, আজকে তো জিতা ম্যাচটা আমরা হেরে গেছি। সো এই বুস্ট আপটা নিয়ে তারা আসলে আরও ভালো পারফরমেন্স করা উচিত। যারা ফর্মে নেই তাদের উচিত আসলে এই টিমগুলোর এগেনস্টে ফর্মে আসার জন্য খেলা। যেমন মানে হৃদয় আর মাহমুদুল্লাহ তো খেলছেনি টপ অর্ডার, যদি ফর্মে ফিরে তাহলে আসলে মানে জিততে আমাদের সুপার 8-এ গেলে তখন আসলে বড় টিমগুলোর সাথে আমাদের জন্য খুব ভালো হবে। ধন্যবাদ সাদমান আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আজকের মতো আমাদের এই অনুষ্ঠানটি শেষ করছি। আগামী নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা নিয়ে আবারও হাজির হব। তাছাড়া টি-20 বিশ্বকাপে বাকি যে ম্যাচগুলো আছে প্রত্যেকটি ম্যাচে পরে আসলে আমরা একটা আলোচনায় হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।